যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে জ্ঞানের দ্বীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দ্বীপ জ্বালায়। স্নেহান্তু বিজনেষ্বপি স্বস্তিস্তু সর্বভূতেষু নিরাতঙ্কানি সন্তু চ। শিবমস্তু দ্বিজাতীনাং প্রীতিরস্তু পরস্পরম। সমৃদ্ধি সর্ববর্ণানাং সিদ্ধিরস্তু চ কর্মণা। আজকের এই সুন্দর সান্ধ্য অনুষ্ঠানে আমি প্রথমে স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রে ভগবান শ্রীরামকৃষ্ণদেব, যুগ জননী সারদা দেবী এবং যুগ দেবতা স্বামী বিবেকানন্দকে স্বাগত সুস্বাগত জানাই। ভক্তি উলুণ্ঠিত প্রণাম নিবেদন করি তাঁদের চরণে। তারা সদা সর্বদা এখানে বিরাজ করছেন, অনন্তকাল তারা এখানে বিরাজ করুন। স্বাগত সুস্বাগত প্রভু। আজকের এই অনুষ্ঠানে স্মরণ অনুধ্যানে মহেন্দ্রনাথ, এতে উপস্থিত রয়েছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী চেতনানন্দজি মহারাজ। মহারাজজিকেও আন্তরিকভাবে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে স্বামীজির বাড়ির পক্ষ থেকে স্বাগত জ্ঞাপন করছি। উপস্থিত রয়েছেন আজকে যিনি মহেন্দ্রনাথ দত্ত জন্ম সার্ধ শতবর্ষ স্মারক সম্মাননা গ্রহণ করবেন সেই শ্রী দেবাঞ্জন সেনগুপ্ত মহোদয়কে। সমবেত মাতৃমণ্ডলী, ভক্তমণ্ডলী, এখানে মাতাজিরা রয়েছেন, সাধু সন্ন্যাসী মহারাজজিরা রয়েছেন, আপনাদের সকলকেও আন্তরিকভাবে স্বাগত জ্ঞাপন করি। একটি সুন্দর কথায় আছে, তরগোপি জীবন্তি জীবন্তি মৃগপক্ষিণা স জীবতি মনোজস্য মননেন হি জীবতি। তরুলতা পশু পাখি সকলেই বেঁচে থাকেন, কিন্তু মানুষ কিসে আলাদাভাবে বেঁচে থাকেন না, যারা মননের জগতে বেঁচে থাকেন তারাই সত্যিকারে বেঁচে থাকেন। এরকম একজন মননশীল মনস্বী মহেন্দ্রনাথ দত্ত। আর এই মননকে শুধু তিনি তার নিজের জীবনে কুক্ষিগত করে রাখেননি। বলা হয়েছে, জ্ঞানম সম্প্রাপ্য সংসারে যো পরেভ্য না যচ্ছতি জ্ঞানরূপী হরি তস্মৈ প্রসন্ন ইব নেক্ষতে। জ্ঞান লাভ করার পরে সেই জ্ঞান যদি তিনি জগতে বিতরণ করে না যান, তাহলে জ্ঞানরূপী হরি তার প্রতি প্রসন্ন হন না। সেদিক থেকে বলবো, তিনি প্রায় অর্ধেক পৃথিবী ভ্রমণ করে এবং অধ্যাত্ম সাম্রাজ্যে বিচরণ করে যে পরম সম্পদ নিজে আত্মীকরণ করেছিলেন, তা কিন্তু জগতের জন্য দিয়ে গিয়েছেন।
সেদিক থেকে তিনি ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই লাভ করছেন। একটি কথা, জীবনে যাবৎ আদানম স্যাৎ প্রদানম ততোধিকম ইত্যেষা প্রার্থনা স্মাকম ভগবান পরিপূর্যতম। কোন জীবনটা সফল হয়, সার্থক হয় বলতে গিয়ে বলা হয়েছে, হে ভগবান, এই জগৎ থেকে নিজের বাঁচার জন্য আমরা যা কিছু গ্রহণ করছি, বেঁচে থাকতেই আমি যেন যা গ্রহণ করছি জগৎ থেকে তার চেয়ে বেশি জগৎকে ফেরত দিয়ে যেতে পারি। এদিক থেকে দেখলেও মহেন্দ্রনাথ দত্ত সার্থক জীবন যাপন করেছেন। তার জীবন আমাদের জীবনকে একটি সুন্দর সার্থক জীবন যাপনে অনুপ্রাণিত করবে, এতে কোনো সন্দেহ নেই। এই বিষয়ে তার আশীর্বাদ প্রার্থনা করি। পুনরায় আমি উপস্থিত সকলকে আন্তরিকভাবে স্বাগত জ্ঞাপন করে আমাদের প্রত্যেকের জীবনের সার্থকতা প্রার্থনা করে আমার স্বাগত কথা শেষ করছি। বিশেষ করে ধন্যবাদ জানাই সূত্রধরের পক্ষে শ্রী সুমন ভৌমিক মহোদয় রয়েছেন। তিনি তার সহযোগীদের সঙ্গে নিয়ে একটি অনবদ্য কর্ম করে চলেছেন। ছোট ছোট বই কিন্তু মহামূল্যবান, সেগুলি তিনি প্রকাশনা করছেন। আজকের এই অনুষ্ঠানেরও তিনি মুখ্য আয়োজক। সেখানে তাকে স্বাগত এবং শ্রদ্ধা নমস্কার জ্ঞাপন করি। নমস্কার সকলকে। Christopher Isher wrote a book on exhumation. বইটার অর্থ হল কবর থেকে তোলা, তার নাম এক্সহুমেশন। তার যত বিভিন্ন স্থানে রাখা একসঙ্গে জড়ো করা। এই সূত্রধারের কাজ দেখে আমার তাই মনে হলো ওই এক্সহুমেশনে লেগে গেছে। যত কবর থেকে সব প্রাচীন প্রাচীন গ্রন্থ সব ঘুরে বের করে সামনে এগুলো। দ্বিতীয় এই বই দেখে কি মনে হলো জানেন, যে যাকে ভালোবাসে সে তার কাছেই যায়। আমি বই ভালোবাসি, আমার কাছে ক্রমাগত বই আছে। আমি যখন জয়েন করি তখন আমার পকেটে মাত্র 86টা টাকা ছিল। কি করলাম, অ্যাক্সেস কমপ্লিট করে কিনলাম, আর অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে ওয়ান সাইড অক্সফোর্ড ডিকশনারি 12 টাকা দিয়ে কিনলাম, আর একটা মশারি কিনে মশিয়ে এলাম। ব্রহ্মচারী বন্ধু বলছে, তুই বই নিয়ে মজা এসেছিস, কি করবো, বইতে ভালোবাসি। বলে তুই মরলে না, তুই মরলে আমরা গাছ কিনবো না, তো বই দিয়েই তোকে পড়াবো। আমার এখন সেই অবস্থা, বই দিয়ে আমাকে পড়ানো যাবে। আমার এখানে নোট রয়েছে, মহেন্দ্রনাথ দত্ত, লেগুনা বিচ, 2 জুলাই 2019। তোমার ধরেছে যে কি করে ফ্যানটা পাবে। তারপরে মুসলমান বললো যে মনে না could you hear me at back? Could you hear me? No, I almost prepared that to speak about Mहेন্দ্রনাথ দত্ত। কারণ কি জানেন, না পড়েই দুর্ভাগ। আমি যখন 1950 সাল থেকে কলকাতায় আমি সেন্ট্রাল রেভিনিউ জাংশনে ওইখানে থাকতুম কলেজ জীবনে। এখান থেকে কতবার এসেছি, তো কত কাছে। একদিন ইচ্ছা জানলো না যে স্বামীজির বাড়িতে এসে স্বামীজি 2 ভাইকে দর্শন করি। কারণ কি জানেন, আমি সঙ্গে দিয়ে আমি তো স্বামীজিকে বলেছি আচার্যের কাছে যাবো না। এই বাবা স্বামীজি আমার যত করছে, আমি আচার্যের কাছে যাবো। সেই জন্য এই 2 মহাপুরুষকে স্বামীজির বাড়িতে যত দর্শন করার আমার সৌভাগ্য হয়নি। সেইটাই আমার একটা খুব আছে, কিন্তু কি করা যাবে। এটা মহেন্দ্রনাথ দত্তের 150 বছর পূর্তি উৎসব। তিনি সমহিমায় মহিমা। উপনিষদে একটা শব্দ আছে, সেই মহিমিনী, সমহিমায় মহিমা। তিনি অশেষ গুণশালী,
তিনি ছিলেন একাধারে দার্শনিক, সাহিত্যিক, কথাশিল্পী, ঐতিহাসিক, পুরাতত্ত্ববিদ, লেখক, সাধক, বৈজ্ঞানিক, মানবপ্রেমিক, পরিব্রাজক, সাদা কাপুরে সন্ন্যাস। তার গুণাবলী বিরক্তা নেই। আমরা অনেক সময় বলি না ধন্যবাদ, ধন্যবাদ কথাটার ব্যুৎপত্তিগত অর্থ কি বলে কি জানেন? কথাটা এসেছে ধ্বনি থেকে, ধ্বনি থেকে ধন্যবাদ। যে মানুষের অশেষ গুণ আছে, সেই গুণগুলি তার মনোজগতে ধ্বনিত, প্রতিধ্বনিত। যার অনেক গুণ আছে না, তাকেই আমরা বলি ধন্যবাদ। এই যে ধন্যবাদ, এই কথাটা সত্যি এনার পক্ষে অত্যন্ত প্রযোজ্য। তিনি জ্ঞানী, এই বাড়ি, এই কাছে, এইখানে তিনি মন কত জ্ঞানী গুণী সমাবেশ। মহেন্দ্রনাথের জীবনী আমি কয়েকটা নোট লিখে রেখেছি, আপনারা অনেকেই হয়তো জানেন। তার জন্ম 1869 খ্রিস্টাব্দে, স্বামী থেকে 6 বছরের ছোট। তিনি প্রথম শ্রীরামকৃষ্ণকে দর্শন করেন রামচন্দ্রের বাড়িতে এবং আশীর্বাদ লাভ করেন। কলকাতায় এডুকেশন লাভ করে তিনি লন্ডনে চলে যান 1896 সালে ল পড়তে। লয়ারদের বাড়ি তো তার বাবাও লয়ার ছিল, স্বামীজি ল করেছিলেন, ল পড়তে চলেছিলেন। সেখানে স্বামী সারদানন্দ সেই সময় একসঙ্গে ছিলেন। কিন্তু এই লোকটা না ট্রিমিনিয়াস জ্ঞানের প্রিয়া। ব্রিটিশ মিউজিয়ামে যে পড়াশোনা করতেন, আমি ব্রিটিশ মিউজিয়ামে গিয়েছি, ব্রিটিশ মিউজিয়াম যে আমাদের আমেরিকার যে লাইব্রেরি আছে, লাইব্রেরি অফ কংগ্রেস, পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশাল লাইব্রেরি, কখনোই করতে পারবে না। প্রত্যেক দিন না 4000 থেকে 5000 নতুন বই সেই লাইব্রেরিতে ঢোকে। 4-5000 বই, জার্নাল, প্রত্যেক দিন 4000 ঢুকছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লাইব্রেরি হল লাইব্রেরি অফ কংগ্রেস, ওয়াশিংটন ডিসি। সেখানে তিনি সাহিত্য, দর্শন, বিজ্ঞান, ইতিহাস, শিল্প, চিত্রকলা, পুরাতত্ত্ব এই সমস্ত কাজ করতেন। তারপরে তিনি ভ্রমণ করেন সারা ইউরোপে, তারপরে হ্যাপ এশিয়া, উত্তর আমেরিকা, মিশর, সাহারা, আরব ভ্রমণ, এইডস প্রভৃতি। বিভিন্ন মানুষের সঙ্গে মিশেছেন। বেদুইন, খিলজিত, তাতার, ইংরেজ সম্বন্ধে মিশেছেন। অসম্ভব দুঃসাহসী ছিলেন। সেই সময় এত লোক চলাচলের ব্যবস্থা ছিল না। মানে ঠিক অনেক সময় তারা আমার ভ্রমণ করলে আমি কিছু কিছু পড়েছি, অজানিত, তাদের ভাষা জানেন না, তাদের মধ্যে কিভাবে তিনি তাদের শিক্ষা, সংস্কৃতি সব শিখেছেন। ঠিক করে একটা সন্ধান করে চলে যাচ্ছে, আইডিয়া নেই, আইডিয়াকে ধর মন্দির বাড়ি এসব তো আমি করবো না। পরে কাটিয়ে আমি খুব সুন্দর করে ওর কথা দিয়ে আপনাকে বলবো। এত সুন্দর করে উনি লিখেছেন যে মন্দির ভেঙে যায়, ধ্বংস হয়ে যায়, কিন্তু আইডিয়া তুরন্ত ধ্বংস হয় না, যুগ যুগ ধরতে হবে। মহেন্দ্র পাবলিশিং কোম্পানি, আমার মনে আছে, আমার খুব ছিল না। তবে আমেরিকা যাওয়ার আগে মহেন্দ্রনাথের স্বামীজির সম্পর্কিত এবং স্বামীজির শিষ্যদের সম্পর্কিত যত বই আছে সব কিনে নিয়ে গেছে। বিধানত একটা সেকশন আছে বলে মহেন্দ্রনাথ আর গুগেন যত সব নিয়ে গেছে। আজকে না যারা তার সম্পর্কে এসেছে তারা যদি কেউ থাকতেন, তারা আপনাদের অনেক বেশি কিছু বলতে পারতেন। তিনি একদিন তার সেবককে বলছেন, আমার জীবনী আমার লেখার মধ্যে যতটুকু আছে তাতেই পাবে। ব্যাসের জীবন চরিত্রে তোমরা কি পেয়েছো, ওই মহাভারতের মধ্যে যা আছে তাই আছে, তার বেশি আর দরকার নেই। আমি একটা
ভ্যাগবন্ড জেনে রেখো। এই যে গিরিশ ঘোষ তাই বল, আমার জীবনী যদি পড়তে যাও আমার গ্রন্থের মধ্যে ঢোকে, আমার চোখের চিন্তা সব আমি গ্রন্থে বিগত করে রেখে গেছি। ঠিক আছে, তার গ্রন্থাগার আমরা কৃতজ্ঞ। মহেন্দ্রনাথ তার বিশাল বিস্তৃত গ্রন্থাদি আমাদের জন্য রেখে গেছে। স্বামীজি জীবনের ঘটনাবলী 3 খণ্ড, লন্ডনে স্বামী বিবেকানন্দ 2 খণ্ড, বাল্য জীবনী, কাশীধামে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণানন্দ, স্বামীজি ডায়েরি ডিসাইপলস, ব্রহ্মানন্দ, শিবানন্দ, শারদানন্দ, অচ্যুতানন্দ, রামদত্ত, শ্রীমুখ, মাতৃত্বয়, পূর্ণিমা, গোলাপ্মা, দেবেন্দ্রনাথ, বিশ্রামের মন শিল্প, তার স্বামীজি শিষ্য নিষ্ঠানন্দ, তার চিন্ময়ের, সত্যময়ের, বুদ্ধি, এতগুলো গ্রন্থ লিখেছেন, তা 80 খানা গ্রন্থ লিখেছেন। তারপরে একজনে বলছে, প্যারিমোহন ঠাকুরকে বলছেন, আচ্ছা আপনি মায়ের ঠাকুরের সম্বন্ধে লিখলেন, স্বামীজির সম্বন্ধে লিখলেন, মায়ের সম্বন্ধে কেন লিখলেন না? কি বললেন জানেন? ঠাকুর পর্যন্ত চলে, মাঝে তারও উপরে ঠাকুরকে ভাষায় আনা যায়, মাকে ভাষায় গঞ্জিতে ফেলা যাবে না। ঠাকুর খানিকটা ম্যানিফেস্টেড, খানিকটা আনম্যানিফেস্টেড। মা সবটাই আনম্যানিফেস্টেড, বাক্যাতীত, ভাবাতীত, জমায় বাঁধা মহাশক্তি, আধার ভূতার জগৎ কমিকা। দেখো ঠাকুরকে জানলে জমায় বাঁধা মহাশক্তি, ওই মহাশক্তির কাছে যা চাইবে তাই পাবে, কিন্তু খবরদার যা তা চেয়ে বোঝো না। শক্তির কাছে শক্তি চেয়ে নেবে, সেই শক্তি দিয়ে কাজ হয়ে যাবে। কিন্তু কিন্তু শক্তি আশ্চর্য লাগে। I like it. Some manifested, some unmanifested. ঠাকুর সমাধিকে প্রকাশ পাচ্ছে তার বৃদ্ধি, কিন্তু মা ভীষণ চাপা। এখানে উমানন্দনাথ বলতে না মায়ের সম্বন্ধে বেশি কিছু দেখা নেই, বলে না 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 ও শক্তি জমা করার মধ্যে ওকে ভাষায় প্রকাশ করা যাবে না। কি অদ্ভুত, মানে হাই এস্টিমেশন অফ অ্যাবাউট হোলি মাদার। একদিন মনে আছে অক্ষয় তৃতীয়া 1964, আমি যেমন গভীরানন্দ তখন ওই বিবেকানন্দের গীতা আরম্ভ করেছেন, আমি নাইনটিতেই দেখতাম। আমি দেখছি তিনি বন্দনাথ দত্তের বই থেকে, তার বাল্য জীবনী থেকে কিছু কপি করছেন। আসলে মাদের আমি শুনেছি রামকৃষ্ণের সঙ্গে বন্দনাথ দত্তের সব বই তো অথেন্টিক বলে তো ধরা হয় না, আপনি সেই বই থেকে নিয়েছেন। তা আমায় বললেন, দেখো তুমি রেশনাল না ইমোশনাল? আমি তো রেশনাল। দেখো ওদের বাড়ির উপর ওরাই বেশি জানে, তুমি বা কি জানো, আমি বা কি জানি। আমি কি জানো, আমি বই থেকে নিচ্ছি এমনভাবে যে সমস্ত ঘটনাগুলি খুব আমার দৃষ্টিতে রেশনালি আই ক্যান অ্যাকসেপ্ট ইট। আমি যখন জিনিস শিখলাম, দেখলাম যে সত্য কিভাবে গ্রহণ করতে পারে। কয়েকদিন বলবো এই যে স্বামীজির জীবনের যে ঘটনাবলী 3 খণ্ড, লন্ডনে যে বিবেকানন্দ, কিছু তিনি প্রত্যক্ষদর্শী, নিজে শুনেছেন, যা দেখেছেন তাই লিখেছেন, আর কিছু অপরের কাছ থেকে শুনেছেন, লিখেছেন। ভবিষ্যৎ তিনি যদি স্বামী বিবেকানন্দের জীবনী লিখতে চান, মহেন্দ্রনাথ দত্তের বই অনেক সাহায্য করে। কারণ কি জানেন, একটা ঘটনা সেটা সংক্ষিপ্ত করা যায়, আবার বিস্তারও করা যায়। তিনি ঘটনাগুলিকে এমন বড় আকারে লিখেছেন, অনেক খুঁটিনাটি লিখেছেন, যা আমাদের মুগ্ধ করে। যেমন পড়ানোর মধ্যে বর্ণনা, আলমবাজ মধ্যে বর্ণনা, এত জীবন করে তুলেছে। কল্পনা, দারুণ
ডিজনিল্যান্ডের যে প্রতিষ্ঠাতা তার নাম ছিল ওয়াল্ট ডিজনি। কি বলতে জানেন? There is no end of human imagination. মানুষের কল্পনা কোনো সীমা পরিসীমা নেই। আপনাদের একটা মজার গল্প বলি। গেছেন লন্ডনে যে দেখছে বড় বড় ক্যাসেলগুলো ভেঙে দিচ্ছে, তো উনি বলছেন এই পর্যুকি ওর মধ্যে অনেক ভূত প্রেত আছে, তারা হোমলেস হয়ে যাবে, ওদের জন্য একটা বাড়ি করো। তোমরা যদি বাড়ি না করো আমি ওসব ভূত প্রেতকে আমি গিয়ে নিয়ে যাবো ডিজনিল্যান্ড। সেখানে একটা 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 প্লেস আছে, তাকে কনসেপ্ট হাউস, ভূতের বাড়ি। সেখানে দেখবেন যে মুহূর্তে তার ভিতরে যাবে না বন্ধ হয়ে যাবে, তখন একটা শব্দ আসবে ভিতর থেকে, এই বাড়ির দরজা নেই, জানলা নেই, সেখানে ৯৯টা ভূত থাকে। আর একটা থেকে আমরা কোনোই আমরা আর একটা ভূত থেকে আমরা কখনোই আমরা গ্রহণ করতে সবসময় করছি। তার মানে তুমিও ভূত হও না, তারপরে দর্শন করতে চলে যাও, দেখবে যে ভূতগুলো সব নাচছে, গানছে, গাইছে, বাইরে পড়ছে। এটা একটা শো, আপনারা যারা দেখেছেন ডিজনিল্যান্ডে দেখবেন it came from the imagination. এই জগতে যা কিছু দেখছেন just came from imagination. Imagination becomes realization. এই মহেন্দ্রনাথ দাসের বই অনেক আমি দেখি, আমি পড়ি যদি পর্যবেক্ষণ শক্তি, power of concentration, power of observation, immense. ওই জন্যই না আমাদের এই রাশিফল বসু বই খুব ভালো লাগে। সেই লোকটার এত কল্পনা শক্তি আসে, প্রচুর ইমাজিনেশন। অপূর্ব স্মৃতিশক্তি। স্বামী বিবেকানন্দের জীবনের ঘটনাগুলি পড়লে বোঝা যায় এত কি পাওয়ারফুল অবজারভেশন। একদিন অভেদানন্দ স্বামী মহেন্দ্রনাথকে বলছেন, এই মহিলা এত সব মনে রাখো কি করে, তুমি পুরাতন কথার ডায়েরি রেখেছিলে? উত্তরে তিনি বলেন, আমি দারুণ না যে ডায়েরি লিখবো। তিনি চিকচিক করে যেতেন, সেবকরা লিখতে তাই করতেন। আমি কমেন্ট জানেন অনেক সময় ভাবের এত প্রচন্ড তোর আসে না, তখন আঙুল ধরে রাখতে পারেন না, তখন ২-৩ জনকে তিনি চিকচিক করে যান আর তারা সব লিখে। অনেক সময় গিরিশকে থামাতে হতো, গিরিশকে থামাতে বলে গ্যাপ দিয়ে যাও, আমি পরে এসে পূরণ করবো, আমার এই চিন্তাকে বাধা দিও না। এই সমস্ত ব্যক্তিরা আর ভাব জগতে থাকে, সেইটা একটা বিশেষ দেখা যাবে। অপূর্ব স্মৃতিশক্তি। একদিন স্বামীজি না বলরাম মন্দিরে বর্ণ পরিচয় প্রথম লাভ করেছে। বর্ণ পরিচয় প্রথম লাভ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত ভূমিকাটা করছেন। তার বাবুরাম মহারাজ বলছেন, কি স্বামীজি তিনি যাবার বর্ণ পরিচয় করা শুরু করলেন? জীবনের প্রারম্ভে এই বইটা পড়েছিলাম, এখন এই বইটার পিছনে ছিল বিদ্যাসাগর। মানুষ কেন পড়ছি এখন? এই বইয়ের কথার পিছনে যে মানুষটা আছে, স্বামীজির বাইরে যাওয়া তো সত্যি বিরাট ব্যক্তিত্ব নিয়ে এরা জন্মগ্রহণ করেছে। আরেকটা জিনিস আমরা বিশেষ লাভবান হবো এই মহেন্দ্রনাথ দাসের গ্রন্থ, সেটা জানেন? ব্যক্তি পরিচিত। আমরা কথা থেকে স্বামীজির জীবনে যে বহু লোকের নাম শুনি, কি এটা উনি অনেক বিবরণ দিয়েছেন যা আমরা জানি না। একটা বিশেষ লাভ হতো। এখন ওই মহেন্দ্রনাথ দাসের পরে বিশেষ গবেষণা হয়েছে আমরা জানি না। তখন ওনার শতবার্ষিক সংখ্যা সেই বলিউডটা আমার সব এখনো আমার কাছে আছে, বিরাট বসু ওরা সেই অনেক কিছু আমরা এই মহেন্দ্রনাথ দত্তের জীবনী এবং তার এই কথাবার্তা, তারপরে ওনার স্মৃতি তর্পণ আছে আমার কাছে, ওনার যতগুলো বই সব আছে, সেই সব নিয়ে গেছে। আমি পড়ি অনেক নতুন নতুন কথা, আপনার কয়েকটা নতুন কথা বলবো। Another thing is a fantastic মহারাজের কত সুন্দর
স্বামীজিও খুব ভালো গল্প বলতে পারতেন। চরিত্রের কিরকম, যেমন বলছেন স্বামীজি একবার লন্ডনে একটা গল্প বলছেন, একটা আইরিশ চাষি, সে এই জীবনের প্রচন্ড জায়গা চার্চে যে শুনলো এই ইহুদিরা যিশুকে ক্রুশে বিক্রি করেছে, ও বাইরে এসেই একটা ইহুদিকে পথে দেখেছে, যে মারতে শুরু করেছে তাকে। তুমি মতো মারছো কেন? বলে তুমি তো আমাদের যিশুকে হত্যা করেছে। বলে সে তো 1900 বছর আগে। বলে আমি আগে এই মাত্র শুনলাম, আমি তো এই মাত্র শুনলাম, 1900 বছর আগে দেখেছি, এখন তোমার অনেক মজার মজার গল্প আছে। একটা গল্প আরেকটা মানে স্বামী পায়নো পড়ে আমেরিকা কি করে জানেন, যে মেজিটিয়ার আছে, ওই নখ কাটার দোকান, চুল কাটার দোকান আছে বা নখ কাটার দোকান সমস্ত সেলুন আছে। সেখানে তোমার পা যারা পুরোপুরি যায়, তারা পা গরম জলে ডুবিয়ে দেয়, লোকগুলোকে গরম করে তাদের কাটে, নানা যন্ত্রণা আছে। তো স্বামীজি বলছে তোমাদের নৌকাটার মেশিনটা দাও তো একবার, নৌকা মেবি বোন নৌকাটার এক গাড়া মেশিন এনেছে। তারপরে স্বামীজি মজা করে লোক কেটে দিয়েছে। তা বলছে স্বামীজি তুমি যদি সে মেডিকেলে যেতে তোমাকে $1 দিতে হবে, আমাকে $1 দাও, তোমার লোক কেটে দিয়েছে। স্বামীজি বললেন আচ্ছা তুমি অন্য জায়গায় আছে, তুমি যদি কোপের কাপড় ছুঁতে কত $1 দিতে, সেই টাকাটা আমাকে আর দাও না, তাহলে তোমাকে নৌকাটা টাকা দেবে। আমার একটা মনে আছে, আমি তখন ভারীতে প্রবন্ধ স্বামী শরীর যখন গেল, তখন মনে হল নৌকাটা অনেকগুলো মেশিন ছিল। আমি সেই মেশিনগুলো আমি বললাম যে বেলুন মধ্যে সাধুদের পাঠিয়ে দিই। আমাদের বেলুন মধ্যে যে নাপিত ছিল তার নাম ছিল রামমোহন, সে একটা মেশিন পাঠিয়ে দিয়েছি যাতে সাধুরান করে বসে নৌকা করতে। আমি যে মঠে এসেছি রামমোহন বলছেন মহারাজ কি আমেরিকার সেও আমার বেশি শক্তিশালী। আমি কি করেছি শক্তিশালী বলি, আমেরিকার নৌক থাকতে এতগুলো মেশিন লাগার, আমি একটা নবীন দিয়ে সব এই নৌকটাকে এই নবীনটাকে ছেলেটা একবার বসি, তারপরে আমরা একবার বসি, কিন্তু যত সাধু আছে সব আমেরিকাতে আমার শক্তি পেয়েছি। অতগুলো মেশিন আমার এক নবীন অনেক মজার মজার গল্প আছে। তারপরে এই মহাভারতের গল্পগুলো এত সুন্দরভাবে মাল্যনাথ বলেছেন, ওইসব গল্প আমরা স্বামীজির কর্মজীবনে দেখি। এই ধর্মবাদের গল্প, ব্যঙ্গের গল্প, অনেক গল্প কিভাবে সাজিয়েছে। আমি বললাম না, প্রত্যেক অদ্ভুত গল্প করতে পারতেন। দেখতে বলছি ইংরেজদের আমার কথাবার্তা, চরিত্র, পল্লী ও শহরের চরিত্র, ইংরেজদের গোলামী, রাজনীতি, আমেরিকার বর্ণবিদ্বেষ, কলকাতার কথা, বিভিন্ন ধর্মের ইতিবৃত্ত, বরানগর মাঠের বর্ণনা, লন্ডনের সরকারের সঙ্গে গুদিনের সঙ্গে একটা কতটুকু বসে একদিন মজা করে গুদিনটা না, স্বামী স্টেনোগ্রাফার ছিল তো, অনেক সময় গ্যাম্বিং করতে যেত আর হাট। স্বামীজি বলছে স্বামীজি জানতে পেরেছেন তুমি ব্যাড নেই, স্বামী আমি দিবি না, তুমি ব্যাড নেই, মানে জুয়াই খেলেছে আর কি। বলছেন আমার স্বামী বলছেন আমার যদি গুদিনের খুব ভালো বউটা ছিল, তাহলে আমি যদি মজারে যাই না, এই বউটার জন্য আমি 25 পাউন্ড পাবো। আমি 25 পাউন্ড ওটি একটা ভালো স্যান্টা হতে পারি। স্বামীজিও খুব মজা করছে। আমার এখন মনে আছে, আমি যখন স্বামীজির পিক্টোরিয়াল তৈরি করি, আমি আমেরিকা একটা সুবিধা আছে জানেন, আপনারা যদি কোনো বর্ষের নাম যদি শুনতে পারেন না, ওরা সেই ওকে বলে ফ্যামিলি ট্রি, ওরা খুঁজে বের করবে। তা ও আমার যে গ্রাফিক আর্টিস্ট, ওই গুডউইনের ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করেছে, সেখান থেকে তাদের ফ্যামিলি ফটো নিয়ে এসেছে। গুডউইনের অনেক ছবি,
আগে আমরা একটা মাত্র ছবি দেখতাম, এখন ফ্রেশ অনেকগুলো ছবি নিয়ে এসেছে, সেই ছবি আমরা এই বইতে ঢুকিয়েছি। আমি যে কি ভালোবাসি, আমি ব্রহ্মচর্য দিয়েছিলেন, মানে বুঝে না থাকলে আমরা স্বামীজির কংগ্রেসবার কথা পেতুম না, লেকচার ফ্রম কলমে তো আমরা পেতুম না, অনেক বই পেতুম না যদি বুঝে না থাকে। My experience, I am very, very grateful to মাইন্দ্রনাথ দত্ত। কারণ কি জানেন, আমি যখন দেবীর বিজ্ঞান দৈনিক বিজ্ঞান বই লেখা শুরু করি, আমি অনেক তত্ত্ব ওনার বই থেকে পেয়েছি, গোপালের মার বহু কাহিনী তার বই থেকে পেয়েছি, তারপরে ঠাকুর জাগরণী সাহেবের অনেক ছোট ছোট ঘটনা পেয়েছি, তারপরে আমার ওগুলো নিয়ে নেন যে বিষয়টা পড়ি তার সেই বিষয়ে যত বই আছে সবাইকে পড়ে নিই, তারপরে আমি ভিজুয়ালাইজ করি কোনটা আগে যাবে কোনটা পরে যাবে, সেইটা করতে করতে সেইভাবে তারপরে এই বর্ণনাগুলো আসে। তারপরে কি জানেন, আমি যখন ভিজুয়ালাইজ করি আপনারা ভিজুয়ালাইজ করতে পারেন, সেই এটা আসে এই বিভিন্ন লোকের সমস্ত বর্ণনাতে। যেমন স্বামী শারদানন্দ গোপালের মার দর্শন বর্ণনা করছে, গোপালের মার মৃত্যু বর্ণনা করছে, সেই বর্ণনাগুলো এত গান সব দেখা যায়। এটা একটা এটা লেখার একটা বিশেষ একটা বৈশিষ্ট্য। কোনো কোনো লেখক না ভীষণায় কেউ আছে শুধু মাথা দিয়ে রাখে না, বুদ্ধি দিয়ে বিভিন্ন কল্পনা দিয়ে এমনভাবে ফুটিয়ে দেবে, মনে করেন না তাদের সে ক্ষমতাটা ছিল। Great power of observation. আরেকটা ঘটনা বলি, আমি যে শ্রীমঠ বই পড়ছি তখন দেখলাম শ্রীম বৃন্দাবনে গেছে, মহেন্দ্রনাথ দত্তর সঙ্গে আছে, ঠাকুর ফৌজদারি কুঞ্জে থাকতেন, যে বাড়ির যে মালিক সে দেখিয়ে দিচ্ছে ঠাকুর কোন ঘরটায় থাকতেন। তারপরে মধুবাবু তার পরিবাররা কোন ঘরে থাকতো সব দেখাচ্ছে। যে মুহূর্তে দেখলেন ঠাকুর এই ঘরে থাকতেন না, মাসে মাসে সঙ্গে সঙ্গে সেখানে না বরাবরই দিতেন। এমন ভিভিডলি মহেন্দ্রনাথ দত্ত লিখেছেন, I could not erase myself, I took it and I translated it and put it in my book. এই গ্রাফিকগুলো মাসে মাসে উঠছে ভরা ভক্তি, আমার গুরু এখানেই থাকতেন, সঙ্গে সঙ্গে সেখানে বরাবরই দিচ্ছে। মহেন্দ্রনাথ দত্তের বইতে পেলাম। তারপরে এই হরিদ্বার সেই মধুরনাথ দাস, মধুরনাথের সেই ব্রহ্মপুরুষের বর্ণনা দিচ্ছে, অনেক আমরা কত কিছু জানতে পারি। তিনি সত্যি জ্ঞানের যে প্রভু ছিলেন, এত জ্ঞান মানে এত জ্ঞানী ছিলেন যে ভগবান। আর তিনি ঋষি ছিলেন, সাধু ছিলেন, প্রার্থনা নিজের কাছে নিজে করি, আশীর্বাদ নিজের কাছে নিজে নিই, অর্থ আমি মুক্ত আমি কাছে প্রার্থনা করি। তারা তিনি উত্তর দিয়েছিলেন, আমি আমার প্রার্থনার উত্তর দিই, আমি আমার কাছে প্রার্থনা করি, কি করে হয় বিস্তারিত ভাবে বলছে, কি করে হয়। এই যে বদ্ধ আমি, আমার ভিতরে দুটো আমি আছে, জীবাত্মা পরমাত্মা, এই বদ্ধ আমি মুক্ত আমির কাছে প্রার্থনা করছি। আমি একটা নতুন জিনিস শিখলাম, কি করে আপনার তো উপনিষদে দেখেছেন, মন্দির উপনিষদ আছে, দোয়ার অপাগ্না কবিয়া সকায়া সমানম কৃষ্ণ পরিষদ সোয়াদ আছে, কলম সাধু একই গাছে দুটি পাখি, একটা উপরে সুন্দরভাবে বসে আছে, আর নিচের পাখিটা কেবল ফল খাচ্ছে, কোনটা তীর্থ তীর্থ কোনটা মিষ্ট, যেটা মিষ্ট হ্যাঁ তীর্থ আনহ্যাপি, এইভাবে খেতে খেতে খেতে
অভিজ্ঞতার উপর দিতে চেষ্টার লেখে যে বড় আমি আর সুতরাং আয়ামকে সার দাঁড়িয়ে গেলাম। এই হলো পুরাণ শান্তি বলছেন গোটা বেদান্তের নির্যাত ওই একটা স্রোতের প্রতি হয়ে গেছে। তাই এই দেখা যায় কি বদ্ধ আমি আমার কাছে নিজের কাছে আমি নিজের আশীর্বাদ প্রার্থনা করি। ওটা আমার দারুণ লেগেছে জীবনের পদ্ধতি। তারপরে সামাজিক প্রসঙ্গ, সেটা এক জায়গায় এই রঘুবংশকে উল্লেখ করেছে। সামাজিক প্রসঙ্গে রঘুবংশে আছে দিলীপের সন্তান নিয়ে রাজা রানী বশিষ্ঠের কাছে সন্তানটা হয়ে গেলেন। কারণটা জানবার জন্য ঋষি সমাধি স্থলে ইতি বিজ্ঞাপিত রাজ্ঞাম ধ্যানস্থিমিত লোচনা ক্ষণমাত্রমে শিষ্টাস্ত্রম সুত্তমীনৈবরত। স্থির নিশ্চল রণের নাই সমাধিতে কি হয় এমন বর্ণনা সাহিত্য থেকে বেরিয়েছেন। সত্যি মানে কি মানে প্রাচীন সাহিত্য বর্তমান এত পড়াশোনা করেছেন যা জানেন ভগবান উনি বলতে জমার শক্তি, ওই শক্তি জানলে অবদান ঘটাতে পারে। তারপরে গিরিশের মনে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে উনি আপনারা জানেন গিরিশের উপরে বহু লোকে বক্তৃতা দিয়েছেন। কিরণচন্দ্র দত্ত বলেছেন, তারপরে মহেন্দ্রনাথ দত্ত বলেছেন, তারপরে বহু লোকে সেনগুপ্ত বলেছেন। একটা গিরিশ বক্তৃতামালা আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে, অনেকে বক্তৃতা দিয়েছেন। ওনারটা একটা সুন্দর এই যে কাব্য দুই রকম কাব্য হতে পারে, শ্রব্য কাব্য আর হলো দৃশ্য কাব্য। শ্রব্য কাব্য হলো আখ্যায়িকা, যেমন ন্যারেটিভ, যেমন ভারতে গ্রীষ্মে পারস্যের জাতির ইতিহাস সমাজ আচার পদ্ধতি উৎসব অলঙ্কার বিভিন্ন দর্শন শাস্ত্র এই হলো জাতির কাংশ। যেমন আমাদের রামায়ণ মহাভারত, কুমারের ইতিহাস অনেস্টি, পারস্যের বাংলাদেশি বিরচিত স্নান এই জাতির ইতিহাস। এই যেন এই সাহিত্য একটা দারুণ জিনিস। ইনি সাহিত্য সৃষ্টি করে গেছেন এই সমস্ত লোকরা। এই বিরাট ভারতের ইতিহাস যখন আমরা পড়ি না, এবং রবীন্দ্রনাথ শরৎচন্দ্র এরা সব সাহিত্য তৈরি করে গেছে। যুগ যুগ ধরে এই সমস্ত চলতে থাকে। এই যে জাতির এই যে ইতিহাস, ধারাবাহিক ইতিহাস আমরা সাহিত্যের মাধ্যমে জানতে পারি। আর দৃশ্যকাব্য যেমন নাটক আর ড্রামাটিক একটি গল্প রচনা, হাস্যকরী, এই সমস্ত কিরকম হয় জানা অনুপ্রেরণা আছে শব্দ কম ভাব বেশি। যেমন উপনিষদ আর সূত্র, এই পুরাণ সূত্র, যোগসূত্র শব্দ অল্প ভাব অনেক। আরেকটা আছে সমান সমান, যতটা শব্দ ততটা অর্থ। সেরকম কিরকম হয়, যেমন বেদব্যাস প্রভৃতি এদের লেখা, মানে একটা শব্দ তোমাদের ভাব শুনে যাবে। আবার আছে কি করতেন শব্দ বেশি ভাব অত্যন্ত কম, যেমন কাদম্বরী, ব্যাপক ভাষা ভাষা বর্ণনা উৎসাহ। এই তিন রকম ভাবে উনি দৃশ্যকাব্য শ্রব্যকাব্য বিচার করেছেন। আমি যখন বিদেশে বই লিখি না, তখন ওনার বন্ধু মনোযোগের সঙ্গে পাঠ করেছি। শব্দ অধিক ভাব তারপর আমি তোমার বললাম না বায়ন্দ্রনাথ দত্তের অবিষ্কার, উনি একটা বেশ মজা করে লিখে গেছেন, সেটা আপনাদের পড়েছিলেন। এই 1956 দুর্গাপূজা 24 সালে কেউ নিলে না আমার কথা। The harvest is plenty, but the reapers are few. That become the shortcut together. পারিমল মুখোপাধ্যায়ের পুত্র করতে। That আমার তিন ভাইয়ের রুদ্রাংশের জন্ম,
রুদ্রাংশে না জন্মালে কেউ রুদ্রতে দেখাতে পারে না। অষ্টমী দিন হয়ে গেল, প্রেসিডেন্ট মহারাজ দিল্লি থেকে দুটি পাঞ্জাবি পাঠালেন, তাই বললেন স্ট্রোক হলো, তখন তাকে অক্সিজেন দেওয়া হলো। ডক্টর বিধান চন্দ্র রায় দেখতে এলেন এখানে, তারপরে ভক্তরা শিব বলার সমর্পণ মন্ত্র উচ্চারণ হলো। তারপরে উনি কি বলছেন শুনুন, আমার মৃত্যুর সময় হরিনাম করবে না, কানের কাছে ফোঁস করবে না, সব নিয়ে যাবার সময় এই মন্ত্রগুলি পড়বে। না জায়তে বিরতে বা করা বিপশ্রী নারায়ণ পুরশ্রী নবগোপশ্রী অজনিত শাশ্বতায়ন পুরাণ নয়নকে অনুমানুষী আমার প্রাপ্তে পূর্ণতা পূর্ণমিদা পূর্ণ পূর্ণম যাচ্ছে পূর্ণেশটা পূর্ণমাদায় পূর্ণমেবা ভবিষ্যতে সিন্ধুঞ্জলি শ্যামজয় সর্বস্রামা মায়ি রামানি পুরাণি তস্তু বেদাহমেদম পুরুষামান্তম আদিত্যবর্ণনম তব সৎপরস্ত। এই সব উচ্চারণ করতে ওই নামটা আমার কাছে শোনাবে। দেখুন কিরকম দেহবুদ্ধি বলতেন। আমার শ্রাদ্ধের সময় হিরণ্যগর্ভ সূত্র, রৌদ্র স্তব, উপনিষদ, নচিকেতার উপাখ্যান, গীতার জন্য পার হবে। উনি ভক্তদের বলে যাচ্ছেন আমার মৃত্যু করে কি হবে। আজকে সকালে তিনটে জিনিস পড়লাম, পড়ে মনে ভালো লাগলো, সেই গীতা আপনাদের উপর বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। এখানে লোক এসে প্রায় ওনাদের দুই ভাইকে বিরক্ত করতো, স্বামীজি জন্মস্থান কোথায়, স্বামীজি জন্মস্থান কোথায়, স্বামীজি জন্মস্থান কোথায়। নিজেই বলছেন জন্মস্থান নিয়ে কি হবে, এক ধম হয়েছে খাঁটি খাঁটি জন্মস্থান। লোকটি কি করলে, কি ভাবলে, কি চিন্তা করলে, কি করে জীবন দিয়ে গেল, তার দিকে কোনো কথা নেই। কেমন জন্মস্থান জন্মস্থান, আর মাটি মাটি করলে মাটি হয়ে যাবে। আইডিয়া আসো, আইডিয়াকে বলো, বড় সুন্দর কথা, ঠিক আইডিয়া। আর দুরকম দুটো কথা শুনলাম, এটাও আমার খুব ভালো লেগেছে। দেখুন দুটো কথা আছে, ইষ্ট খুব ইষ্ট হলো কি করে আমরা ভগবান লাভ করবো। প্রাচীন যুগে আমরা বৈদিক ক্রিয়াকাণ্ড দেখি, এই ক্রিয়াকাণ্ডে কি করে জাগ্রত করতে হয়, সর্বে লাভ ভগবান লাভ হবে, এই বর্ণনা আছে। পূর্ত হলো ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ এই বৃক্ষরোপণ, তারপরে নদী পুকুর খনন, তারপরে পান্নাশালা নির্মাণ, একে বলে পূর্ত। উনি ঠাকুর স্বামীজি না একটা নতুন ভাব দিয়ে গেলেন। স্বামীজি প্রাচীন ভাবটা চেঞ্জ করে দিয়ে বললেন ইষ্টই পূর্ব আর পূর্ত আর পূর্তই ইষ্ট। এ একটা ধর্ম, ধর্মই কর্ম, কর্মই ধর্ম, কর্মেতেই ব্রহ্মজ্ঞান হবে, কর্মেতেই মুক্তি। ভারতে ধর্ম আছে, ভক্তি আছে, কিন্তু প্রাণহীন, প্রাণ সঞ্চার চাই। কর্মের ভিতর দিয়ে ধর্মকে দেখাও, কর্মই পূজা। এই জীবন্ত নারায়ণের পূজা সামনে দেখিয়ে গেল। আমার মনে আছে একবার আমরা পুঁজিত মশাইকে বলছিলাম, আচ্ছা পুঁজিত মশাই, আমরা তো লক্ষ্মী পূজা করি, আমরা তো বলি, আমেরিকানরা তো লক্ষ্মী পূজা করে না, তারা ধর্মী, আর কারণ কি বলুন। তা বললেন উদ্যোগী নাম পুরুষা মুখী লক্ষ্মী, যাদের উদ্যোগ আছে, এনথুজিয়াজম আছে, তাদের কাছে লক্ষ্মী আসে। এই ভারতীয়রা তাদের উদ্যোগী কাপড় জমনে আসছেন না, সেই জন্য লক্ষ্মী আসে না। পুজো করতে কি হবে, এই প্রাণ দিতে হবে, কর্ম করতে হবে। আমরা দেখি তো সেই জানবার সময় দেখলাম জানতে বসেছিলাম জাপানি, কি কর্ম, কি সুশৃঙ্খল। জাপানে না 100% লিটারেট, আমেরিকাতে এখনো 13% ইলিটারেট। এই শিক্ষা শৃঙ্খলা, এই ছোটবেলা থেকে মা বাপ বাচ্চাদের যেভাবে শিখাচ্ছে, দেখি সত্যি ভালো লাগে। 3 নম্বর, আজ সকালে আরেকটা জিনিস শিখেছি, শ্রদ্ধা। শ্রদ্ধা হচ্ছে উচ্চ মার্গে যাওয়ার প্রধান দাম। গুরু শিষ্যকে সব দিতে পারেন, কিন্তু শ্রদ্ধা দিতে পারেন। শ্রদ্ধাটা ভিতর থেকে আসে। ঋগ্বেদে শ্রদ্ধার পরে একটা বিরাট চ্যাপ্টার আছে। আমাদের বৈদিক ক্রিয়াকাণ্ডে আছে জানেন, যারা বৈদিক পূজা করে, যাদের কোনো কিছু নেই বৈদিক, তারা কি মন্ত্র উচ্চারণ করে জানেন,
আমার শ্রদ্ধাম জীবন, আমি আমার শ্রদ্ধাকে অর্পণ করছি ভগবান, তুই আমার শ্রদ্ধা করুন। শ্রদ্ধা, এই শ্রদ্ধাহীনতার জন্যই আমাদের জাতির এত নিচুতে নেমে গেছে। স্বামীজি সেই জন্য বারবার এই শ্রদ্ধা শ্রদ্ধা আত্মশ্রদ্ধা এই লিখেছে। This শ্রদ্ধা is a non-translatable word. ইংরেজিতে অনুবাদ হয় না। আমরা কি অনুবাদ করি জানেন? এই হলো বিশ্বাস, শ্রদ্ধা নয়। শ্রদ্ধার কথার মধ্যে অনেকগুলো ঘটনা আছে। এই আছে, ব্রেভারি আছে, সিনসিয়ারিটি আছে, লাভ আছে, ডিভোশন আছে, মানে ইন্টেন্সিটি আছে, অনেকগুলো ভাব সমন্বিত হয়ে এই শ্রদ্ধা শব্দটি উৎপত্তি হয়েছে। শ্রদ্ধা গীতাতে আছে লোক যার শ্রদ্ধা তাই বেচা, প্রত্যেক মানুষ তার শ্রদ্ধা মধ্যে তৈরি আছে। এই শ্রদ্ধা জাগাবার জন্য স্বামীজি বারবার বলেছেন এই ভারতের অধঃপতনের অনাদি কারণে শ্রদ্ধা নেই। আমরা আত্মশ্রদ্ধা হারিয়ে ফেলেছি, সেলফ কনফিডেন্স হারিয়ে ফেলেছি। সেই জায়গায় জাগাবার জন্য স্বামীজি বারবার যতগুলো বই পড়লেন দেখলেন এই লেকচারটা ফলো তো আমরা ভারতের বিবেকানন্দ মনে বুঝতে পারবেন স্বামীজি ভারতবাসীকে জাগাবার জন্য এই শ্রদ্ধার কি যোগ দিয়েছে। অপূর্ব অপূর্ব এই শ্রদ্ধা। তিনি আমরা আমি আমার কতগুলো স্বামী গল্প পড়ে যতগুলো আইডিয়া ছিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম। থ্যাংক ইউ।